শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ বুধবার 30 ভাদ্র 1429 বঙ্গাব্দ, 14 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সাইবার ফরেন্সিক ল্যাব অপরাধী শনাক্তে আরো এক ধাপ এগুলো এসএমপ। ভারত সফরে দুই দেশের মধ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছে, সংবাদ সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের গোলা পড়বে না মিয়ানমারের প্রতিশ্রুতি। মাহমুদুল্লাহকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা, র্যাঙ্কিং এর শীর্ষে সাকিব আল হাসান। সিসিকে ছাড়াই দ্বাদশ সংসদ ভোটের রোডম্যাপ ঘোষণা ইসির। আপনারা এতক্ষণ শুনছিলেন ওদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সাইবার ফরেন্সিক ল্যাব যুগে প্রবেশ করলো সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি এবং এর মধ্য দিয়ে অপরাধ শনাক্তে আরো এক ধাপ এগিয়ে গেল এসএমপি। আজ বুধবার এসএমপির উপকমিশনার কার্যালয়ে সাইবার ফরেন্সিক ল্যাবটির উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধন করেছেন পুলিশের কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ এবং দুপুর 12টার দিকে ল্যাবটির উদ্বোধন করা হয়েছে বলে জানানো হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উপকমিশনার দক্ষিণ এবং উপকমিশনার ডিবি সহ অন্যান্য সাইবার ল্যাবের প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ। সিলেটে প্রথমবার সাইবার ল্যাবের উদ্বোধন করা হলো এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এই ল্যাবের মধ্য দিয়ে পুলিশ এবার থেকে সাইবার জগতের অপরাধীদের দ্রুততম উপায়ে শনাক্ত করতে পারবে এবং গ্রেফতার করতেও সক্ষম হবে। এসএমপি কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ বলেছেন, সাইবার ক্রাইম বাড়ার কারণে এই সাইবার ল্যাবটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা পড়েছে। অপরাধের ধরন এখন পাল্টে গিয়েছে, এখন অপরাধ অ্যানালগ থেকে ডিজিটালের রূপ নিয়েছে, যে কারণে অপরাধীর ফেলে যাওয়া যে কোনো ধরনের কোনো চিহ্ন বা প্রমাণ শনাক্ত করতে সুবিধা হবে এই ল্যাবটির মাধ্যমে। এবং তিনি আরো জানিয়েছেন, অপরাধীরা গতিবিধি পর্যবেক্ষণ করতে এবং অপরাধী কোথায় রয়েছে সেটা শনাক্ত করা যাবে এই সাইবার ল্যাবের মাধ্যমে। তবে এই ল্যাবটি এখন চালু করা যায়নি, উদ্বোধন হয়েছে ঠিকই, কিন্তু এই চালু করার জন্য দরকার সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, যেটি সিলেটে এখন পর্যাপ্ত না। তবে এই যে বিশেষ সফটওয়্যারটি ব্যবহার করে অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে সিলেটে এবং এই কার্যক্রম পরিচালনার জন্য উচ্চ গতি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট প্রয়োজন, যেটি এই মুহূর্তে সিলেটে পাওয়া যাচ্ছে না। এবং তারা বলছেন তারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি ইন্টারনেট সংস্থার সঙ্গে ইন্টারনেট কোম্পানির সঙ্গে কথা বলেছেন, যাতে তারা এই ইন্টারনেট সংযোগ দিতে পারেন এবং তারা এই বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা বা জেনারেটরের ব্যবস্থাও করবেন, যেটি এই মুহূর্তে অ্যাভেলেবল নয়। এবং এই দুইটা ইন্টারনেট এবং বিদ্যুৎ ব্যবস্থার সমন্বয় করা গেলে খুব শীঘ্রই সিলেটে চালু হতে যাচ্ছে এই ফরেনসিক সাইবার ল্যাবটি এবং এর মাধ্যমে সিলেট এসএমপি আরো এক ধাপ এগিয়ে গেল অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড মহামারীর প্রেক্ষিতে প্রায় 3 বছর পর দীর্ঘ 3 বছর পর বাংলাদেশ ভারতের এই সফরের মাধ্যমে সুসম্পর্ক হয়েছে এবং একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজ ভারত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অর্থাৎ গণভবনে এই অনুষ্ঠানটি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে এবং সংবাদ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশের যে তিনি বলেছেন, শেখ হাসিনা বলেছেন, ভারতের যে সংবাদ মাধ্যম সেগুলোতে বাংলাদেশের মানুষের জন্য যে প্রীতি এবং সৌহার্দ্য লক্ষ্য করেছেন তিনি, তা সত্যি অসাধারণ এবং এটি বজায় থাকলে ভারত বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এবং ভারত বাংলাদেশ সম্মিলিতভাবে আরো অনেক এগিয়ে যেতে পারবে বলে তিনি আশা করেছেন। এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ইতিবাচক বলে জানিয়েছেন তিনি এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত ইতিবাচক থাকলেও মিয়ানমার এখানে বাদ চাচ্ছে, তবে শীঘ্রই মিয়ানমারের সঙ্গে ওইটা নিয়ে সমাধান হবে বলে তিনি আশা করছেন। এবং সাশ্রয়ী মূল্যে ভারত থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রেও এগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং তিনি বলেছেন, ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তালিকাভুক্ত করা হয়েছে তেল আমদানির ক্ষেত্রে এবং এর ফলে তুলনামূলক স্বল্প সময়ে এবং স্বল্প দামে ডিজেল, অয়েল, অকটেন, ফার্নেস তেল এবং এভিয়েশন ফুয়েল আমদানি করা সম্ভব হবে ভারত থেকে। বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়া একটি শীঘ্রই সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করে বলেছেন, ভারত বাংলাদেশের এই সুসম্পর্ক বজায় থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ এবং ভারত মিলে দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে। উল্লেখ্য, গত 5 সেপ্টেম্বর 4 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন, রেলপথ, বিজ্ঞান প্রযুক্তি সহ বিভিন্ন 7টি বিষয়ে চুক্তি হয়েছে দুই দেশের। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। মিয়ানমার থেকে বাংলাদেশের ভিতরে আর কোনো গোলা এসে পড়বে না বলে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার এবং পাশাপাশি মিয়ানমারের কোনো নাগরিকও বাংলাদেশে ঢুকবে না বলেও নিশ্চয়তা দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এবং তিনি বলেছেন, মিয়ানমারের ভিতরে সংঘাত হচ্ছে, এর জন্য এটা জানার পর থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া দরকার বাংলাদেশের পক্ষ থেকে সবকিছু নেওয়া হয়েছে এবং বাংলাদেশের বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত এবং কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্ডার গার্ড সহ অন্যান্য ফোর্সকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে, তারা পুরোপুরি সতর্ক অ্যালার্ট থাকবে এবং মিয়ানমার থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে তাদের কোনো গোলাবারুদ এসে বাংলাদেশে পড়বে না। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে রোহিঙ্গা সমস্যা এবং টেকসই আবাসন বিষয়ে আরো 2টি অতিরিক্ত পৃথক সাইড ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ, এমন তথ্যই দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বুধবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল্লাহ বেগম এবং সেই দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। মাঠে ব্যাট হাতে বাজে পারফরমেন্সের প্রভাব পড়েছে তার উপর এবং অক্টোবরের মাঝামাঝি অস্ট্রেলিয়া শুরু হবে টি-20 বিশ্বকাপ। 15 সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণার সময় নির্ধারণ করে দিয়েছিল আইসিসি এবং নির্ধারিত সময়ের একদিন আগেই এই দলটি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ এবং বিবিসি এই ঘোষণা করেছে টি-20 বিশ্বকাপের দলটি। সেই দলটি খেলবে নিউজিল্যান্ডের টি-20 সিরিজে। এদিকে এশিয়া কাপে নাইম শেখ বাদ করেছেন এবং ওই স্কোয়াডে থাকলে কোনো ম্যাচ না খেলার জন্য পারভেজও বাদ করেছেন এবং জায়গা হয়নি ইমরান হোসেনেরও। একদিকে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গা হয়নি টি-20 বিশ্বকাপে এবং অন্যদিকে টি-20 বিশ্বকাপের দল ঘোষণার দিনে খুশির খবর পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন সাকিব আল হাসান সদ্য প্রকাশিত আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীকে পিছনে ফেলে বর্তমানে 248 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান। আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এবার আমরা চলে যাব হাতে থাকা সর্বশেষ সংবাদটিতে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ছাড়াই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখ ঘোষণা করেছে ইসি এবং আমরা এই ব্যাপারে জানতে চাইব আমাদের সহকর্মী জনাব রাজা কাঠাপুর কাছ থেকে। যেমনটি বলছিলাম, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে বাদ দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখ ঘোষণা করেছে ইসি এবং এই ব্যাপারে সিলেট ভিউয়ের কাছে থাকা সর্বশেষ তথ্যটি আপনার কাছে বিস্তারিত জানতে চাইব। ধন্যবাদ সাবিনা তালুকদার। আপনি যেমনটি বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখ আজ ঘোষণা করা হয়েছে, যেখানে ছিলেন না সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ছাড়াই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার আজকে আসলে সকালের দিকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে রূপরেখ ঘোষণা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার জানুয়ারির প্রথম সপ্তাহে, আর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে 2023 সালের নভেম্বর মাসে। দ্বিতীয় জেনেছি এবার জাতীয় সংসদ নির্বাচনে 150টি আসনে ইভিএম চালু থাকবে এবং বাকি 150টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অংশগ্রহণ হবে। একে আমরা যেটি আরো জেনেছি, একজন নির্বাচন কমিশন যেটি আরো যেটি সম্ভব হলে সবগুলো কেন্দ্রে আসলে সিসি ক্যামেরা লাগানো হবে। যদি সম্ভব না, বাজেট সম্পদ থাকে, তাহলে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে আসলে সিসি ক্যামেরা লাগানো হবে। সব মিলিয়ে ছিল আমার কাছে সিলেক্টগুলো সর্বশেষ। ধন্যবাদ কাজী কাস্তকে। আপনারা যেমনটি শুনছিলেন, তিনি যেমনটি বলছিলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ব্যালট পেপার দিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসি এবং তারা বলেছে সম্ভব হলে প্রত্যেকটি কেন্দ্রেই সিসি ক্যামেরা লাগানো হবে। তবে আর্থিক সংকটের কারণে প্রত্যেকটি কেন্দ্রে
কেন্দ্রে না লাগাতে পারলেও ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে অন্তত সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে। এবং আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। আমরা জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময়ে আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব নির্বাচিত কিছু সংবাদ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।